আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। বায়ু শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে এই গুরুত্ব তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন তিনি। ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এছাড়াও রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত সময়ের মধ্যে চালু করার নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, ঢাকার 2 সেটের প্রশাসক, ডিএমপি কমিশনার, ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, এই মুহূর্তে সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে বিভিন্ন অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী প্রেস উইং। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তারা যদি গিয়ে নিজের এলাকায় এই কাজটা করে এবং আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনারা যারা সাংবাদিক আছেন, সম্পাদক আছেন, দায়িত্বশীল মিডিয়া গণমাধ্যম কর্মী আছেন, আপনারা যদি এই বার্তাটাকে জনগণের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে তুলে ধরতে পারেন, তাহলে আমরা মনে করি এই জায়গাটা হচ্ছে সম্মিলন। এই সরকারের সঙ্গে জনগণের যে সম্মিলনটা হচ্ছে যে সৎ উদ্দেশ্যে, এই আজকে যদি একটা বর্জ্যমুক্ত বাংলাদেশ হয়, এটাকে শুধুমাত্র বিএনপি গেইনার হবে। আপনারা যারা হবেন না, যারা বিএনপিকে সাপোর্ট করেন না, তারা হবেন না। নিঃসন্দেহে দেখুন অনেক লোক আছেন, আমি জানি নিঃসন্দেহে আপনারা দলটাকে এই বিএনপিকে সাপোর্ট করতে হবে। নট নেসারি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তো যে আপনি যাকে ইচ্ছা, উনি তো স্পষ্ট বার্তা দিয়েছেন সংবাদ কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা, যারা জনপ্রশাসনে রয়েছেন বার্তা, যারা সমাজে রয়েছেন সবার জন্য একটা বার্তা, সেটি হচ্ছে আপনারা যার যা ইচ্ছা যে দল করেন, কিন্তু আমরা দেশের জন্য কাজ করছি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আর আপনার যেই বিশেষ করে প্রশাসনে যারা আছেন এবং আপনাদের সংবাদকর্মী যারা আছেন, আপনাদের জন্য এটা হতে পারে যে আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে, যদি সমর্থন থেকে থাকে, আসুন সেটা আমরা ভোটের বাক্সে আমাদের সেটা প্রতিফলন ঘটাই। আপনি প্রতিফলন ভোটের বাক্সে ঘটান, আপনি যে কাউকে না কাউকে সাপোর্ট করতেই পারেন, আপনি সেটা ঘটান। তো উনি এই কথাটা বলেছেন। আরেকটা কথা বলেছেন এই পার্লামেন্টে, উনি একটা ছড়াও বলেছেন, আপনি দেখেছেন কি? বর্তমান সরকার চীন, ভারত, যুক্তরাষ্ট্র সবার সঙ্গে ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হোটেল সোনাগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সেমিনারে তিনি আরও বলেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটিকে কেউ ভেঙে ফেলতে পারবে না। তিনি বলেন, গত 50 বছরে চীন যত উন্নতি করেছে তা অভাবনীয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, চীন বাংলাদেশের বাণিজ্যের অঙ্ক প্রায় $20 বিলিয়ন, যার প্রায় পুরোটাই যায় চীন থেকে আমদানি করে। বাংলাদেশ থেকে $1 বিলিয়ন রপ্তানি করা যায় না। তবে এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের প্রচণ্ড আগ্রহ আছে। এ সময় ঢাকায় নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার দেশ অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে থাকতে চায়। আন্তর্জাতিক, কুয়েতে একদিনে অন্তত 4 বার হামলা চালিয়েছে ইরান। ইসলামাবাদ সমঝোতা চুক্তিকে পাশ কাটিয়ে ইরানের টানা 7 দিন ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েতে এই হামলা চালানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, এতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউলে ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। এদিকে সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। প্রায় 4 মাস পর সৌদি আরবে এটি ইরানের প্রথম সরাসরি হামলা। এসব হামলা পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন ভঙ্গ হলেও সান্ত্বনার ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে রাতে মাঠে নামবে ইউরোপের 2 পরাশক্তি ইংল্যান্ড
ও ফ্রান্স। প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে পাত্তাই পায়নি ফরাসিরা। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেললেও ফাইনালে ওঠার লড়াইয়ে স্প্যানিশদের কাছে 2-0 গোলে হেরে যায় ফ্রান্স। অন্যদিকে দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-1 গোলে হেরে যায় ইংল্যান্ড। সেমিফাইনালে হারের হতাশা ভুলে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মরিয়া দুই দলে। তবে এই ম্যাচটি কেবল তৃতীয় স্থান নির্ধারণেরই নয়, বরং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়েরও এক জমজমাট লড়াই। দুই দলের ফরোয়ার্ডদের সামনে সুযোগ থাকছে গোল সংখ্যা বাড়িয়ে রেসের শীর্ষে যাওয়ার। বাংলাদেশ সময় রাত 3টায় মর্যাদার এই হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ফ্রান্স। হকি, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, টেনিস, শুটিং ও আর্চারি সহ একযোগে 27টি ক্রীড়া ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে গতি ফেরাতে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করতেই গঠন করা হয়েছে নতুন এসব কমিটি। দেশের ক্রীড়ার ইতিহাসে এত বিপুল সংখ্যক ফেডারেশনের কমিটি একসঙ্গে পুনর্গঠনের ঘটনা এটিই প্রথম। পিএইচপির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসাইনকে সভাপতি এবং কাজী হাজিবুর রহমান শাকিলকে সাধারণ সম্পাদক করে ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। অন্যদিকে শুটার শারমিন আক্তার রত্নাকে একই সাথে দুই ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে রাখার সমালোচনা তৈরি হয়েছে ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে। ঘোষিত অ্যাডহক কমিটিকে আগামী 90 কর্মদিবসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।